আজকে আমরা অপারেটিং সিস্টেমের প্রথম চ্যাপ্টারে তিনটে টপিকের হিসেবে পড়ব। তার মধ্যে ইন্ট্রোডাকশন অফ অপারেটিং সিস্টেম, ফাংশন অফ অপারেটিং সিস্টেম এবং তার সাথে সাথে টাইপস অফ অপারেটিং সিস্টেমও আমরা আজকে কভার করব। ঠিক আছে, তো এই তিনটে সাবজেক্ট শুরু করছি আমরা। তাহলে চলো কোনো রকমের দেরি না করে আমাদের আজকের টপিকগুলো শুরু করা যাক। তাহলে তো অপারেটিং সিস্টেম পড়তে গেলে আমাদের মাথায় যে প্রথম প্রশ্নটা আসতে পারে বা আসবে সেটা হলো অপারেটিং সিস্টেমটা কি আসলে। ঠিক আছে, তো এইখানে আমি একটা সুন্দর তোমাদের জন্য সংজ্ঞা বা ডেসক্রিপশন যা বলবে তুমি সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? অ্যান অপারেটিং সিস্টেম অ্যাক্ট অ্যাজ এ ইন্টারফেস বিটুইন দ্য সফটওয়্যার অ্যান্ড দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য কম্পিউটার অর দ্য কম্পিউটার হার্ডওয়্যার। ঠিক আছে, তো আমি যদি এটাকে সহজ ভাষায় তোমাদের কাছে বলি তাহলে অপারেটিং সিস্টেম এই সফটওয়্যারের মধ্যে একটা কী বলবো, একটা লোকাল যে তোমাদের ডেটাটাকে আদান প্রদান করবে বা তোমাদের কাজটা করতে সহজ করে দেবে, সেই হিসাবে এটা অপারেটিং সিস্টেমটা কাজ করে। আমি যদি ধরে নিই যে আমার কম্পিউটারের মধ্যে আমাকে গুগল ক্রোম অন করতে হবে বা কোনো ফাইল একটা অ্যাক্সেস করতে হবে, তো আমি তো সিম্পলি সেখানে গিয়ে নিজের মাউস নিয়ে গিয়ে ক্লিক করে দিই। কিন্তু সেই জিনিসটা যদি আমরা অপারেটিং সিস্টেম ছাড়া করতে যাই তাহলে আমাদেরকে সব কিছুতে কোড লিখতে হবে। ঠিক আছে, কোড কোড কোন হিসাবে, যে আমাদের ধরো অপারেটিং সিস্টেমে মানে যদি আমি গুগল ক্রোম করতে চাই তো প্রথমে আমাদের পিসিটাকে অন করতে হবে। ঠিক আছে, দেন আমাদের সার্চ অপশনে যেতে হবে, সেখানে গিয়ে ক্রোম আমরা সার্চ করলাম, দেন ওটা ক্লিক করলাম, ক্রোম ওপেন হয়ে গেল। কিন্তু যদি অপারেটিং সিস্টেম না থাকে তখন আমাদের কি হবে? তখন আমরা কোড লিখব প্রথমে সার্চ বার খোলার জন্য, তারপরে সার্চ বারে অপারেটিং সিস্টেম সার্চ বারে গুগল ক্রোম সার্চ করার জন্য আমাদের গুগল ক্রোমটা লিখতে হবে। দেন ওটাকে আমরা যখন ক্লিক করব তারপরে গুগল ক্রোম ওপেন হবে। তো এটা তো গেল শুধু গুগল ক্রোম ওপেন করতে গেলে এইটুকু কাজ। এরকম যে আরও কত কত কাজ করতে হবে আমাদের, সব কিছুই কিন্তু আমাদের কোড লিখে করতে হবে। তো অপারেটিং সিস্টেম ওই সব কোডগুলো আমাদের জন্য লিখে দেয় এবং আমাদের কাজটাকে খুব সহজভাবেই করে দেয়। ঠিক আছে, যেমন কি এই ছবিটায় দেখতে পাচ্ছ যে নিচে যে হার্ডওয়্যার রয়েছে, যেটা মেন আমাদের ডিভাইসের যেটা মেন যে ব্রেন বা মেন কাজ যেটা করে সেটা কিন্তু হার্ডওয়্যার করে। হার্ডওয়্যারে কী কী থাকে? সিপিইউ থাকে, র্যাম থাকে। ঠিক আছে, সিপিইউ তো তোমরা জানোই যে কম্পিউটারের মধ্যে সবচেয়ে বড় যে একটা বক্সের মতো থাকে সেটা কিন্তু হলো সিপিইউ। ঠিক আছে, সেটা ওর মধ্যে সব কিছু স্টোর থাকে, আমরা কি কি স্পেসিফিকেশন করছি, আমাদের মাদারবোর্ড আছে ওটার মধ্যে, আমাদের সব কিছু ওটার মধ্যেই থাকে। র্যাম কি? র্যাম হচ্ছে মেমোরি রেখে দেয়, আমরা র্যামে সব রকমের অ্যাপস রাখতে পারি, কোন অ্যাপটা কখন চালাবো, এই সব কিছুই কিন্তু র্যামের মধ্যে থাকে। ঠিক আছে, এছাড়া তার সাথে কি আছে? আই স্ল্যাশ ও কি? ইনপুট আউটপুট। মানে আমি একটা কাজ করতে চাই, যদি যেমন বললাম গুগল ক্রোমে যাব, তো গুগল ক্রোমে গিয়ে আমি কি করব, ওখানে গিয়ে আমি ধরো সার্চ করলাম youtube.com। তো ইউটিউব যেটা লিখছি সেটা আমি কিবোর্ডের মাধ্যমে লিখছি। তো এই কিবোর্ডের মাধ্যমে লিখতে যে ইনপুটটা দিচ্ছি আমি, সেটাও কিন্তু অপারেটিং সিস্টেম করতেই আমাদের সাহায্য করে। ঠিক আছে, যেমন কি এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম ইউজড ফর। ঠিক আছে, তো আমি এখানে সিম্পল তিনটে ভাবে লিখে দিয়েছি যে মেন যেই তিনটে কারণ থাকে সেই তিনটে কারণের জন্যই আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। প্রথম কারণ কি? অপারেটিং সিস্টেম আমাদের কম্পিউটারকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার হিসেবে খুব ভালো ইমপ্রুভ করে। এক্ষুনি যেটা আমি বললাম যে একটা সফটওয়্যার চালনা করতে গেলে আমাদের ইউজারের জন্য ওটা খুব ইউজার ফ্রেন্ডলি হতে হবে। যেমন গুগল মিট, আমি একটা উদাহরণ হিসেবে নিই। গুগল মিটে আমরা খুব সহজে একটা লিঙ্ক দিয়ে জয়েন করে দিতে পারি বা একটা কোড দিয়ে জয়েন করে দিতে পারি। তো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, যে কেউ জয়েন করতে পারে, যে কেউ বেরোতে পারে, তাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এক সেকেন্ড একটু দাঁড়াবে তোমরা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো অপারেটিং সিস্টেমের একটা মেন কাজ বা সবচেয়ে যে প্রধান কাজ পড়ে তার মধ্যে একটা হলো কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটাকে ইউজার ফ্রেন্ডলি বানানো। একটা অ্যাপ্লিকেশন তখনই অনেক লোকজন ব্যবহার করবে যখন ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু মানে ব্যবহার করে খুব সহজ রকমভাবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে,
এবার যেমন আমি একটা উদাহরণ হিসেবে নিই উইন্ডোজ। আমাদের যাদের কাছে কম্পিউটার আছে বা যাদের কাছে আমি একটা, সবাই তো কম্পিউটার চালিয়েছই, তো কম্পিউটারে দেখবা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস লেখা দেখা যায় যে উইন্ডোজ। তো উইন্ডোজ হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। উইন্ডোজ কিন্তু একটা টাইমে মার্কেটে 96%, মানে মার্কেটে যত কম্পিউটার আছে তার মধ্যে 96%ই ওরা দখল করতো। কেন? এই একটা রিজনের জন্য, সেটা হলো ইউজার ফ্রেন্ডলি। এখন সবাই মোটামুটি মাইক্রোসফট বা সবাই মোটামুটি ধরো তোমার উইন্ডোজ ব্যবহার করতে পারে, ঠিক আছে? উইন্ডোজের কম্পিউটার আমরা মোটামুটি সবার বাড়িতেই দেখতে পারি, যার যার বাড়িতে কম্পিউটার আছে। খুব রেয়ারই উইন্ডোজ বাদে আমরা অন্য কোনো অপারেটিং সিস্টেম দেখতে পারি। এবার উইন্ডোজ বাদে অন্য কোনো অপারেটিং সিস্টেম কি? যেমন একটা হলো লিনাক্স। তোমরা যদি শুনে থাকো লিনাক্স বা শেল, এইগুলো কি করে? এইগুলো উইন্ডোজের মতনই এক একটা অপারেটিং সিস্টেম, যেটা তোমার কম্পিউটারকে চালনা করতে সাহায্য করে, ঠিক আছে? তো এই একটা হলো ইউজার ফ্রেন্ডলি পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো থ্রুপুট। থ্রুপুট মানে কি? বাংলা ভাষায় যদি আমি থ্রুপুট বলতে চাই, আমাকে যে ওর ফল, মানে ফলাফল যেটা, রেজাল্ট যেটা আমাদেরকে দিচ্ছে, সেটা হলো থ্রুপুট। কতটা তাড়াতাড়ি দিতে পারছে, এক সময় কতগুলো বেশি দিতে পারছে, ঠিক আছে? তো এই সব কাজের জন্য কিন্তু ব্যবহার হয়ে থাকে লিনাক্স। লিনাক্সে একটুখানি ইউজার ফ্রেন্ডলি অতটা নয়, ওটা ওখানে কোড লিখতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু ওটা খুব দ্রুত আমাদেরকে আউটপুট দিতে পারে, ঠিক আছে? তো এর পরের স্লাইডে যাচ্ছি আমি, কিন্তু তার আগে এই অপারেটিং সিস্টেম নিয়ে যদি কারোর কোনো কিছু সমস্যা থাকে আমাকে জানাতে পারো। তোমরা নিজের মাইক খুলে জানাও বা রিয়াকশন দিয়ে জানাও। জাস্ট আমি 10 সেকেন্ড অপেক্ষা করছি, তোমরা আমাকে জানাও, নয়তো আমি তারপরেরটায় এগিয়ে যাব, ঠিক আছে? বেশ, তাহলে কারোর কোনো অসুবিধা নেই, আমরা পরের স্লাইডটাই যাচ্ছি। সেটা হলো ফাংশনস অফ অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেম কি কি কাজ করে বা কি কি কাজ আমাদেরকে অফার করে, যেগুলো আমরা তার মধ্যে থেকে একটা আমরা চুজ করতে পারি। এখানে আমি 6টা দিয়েছি, কিন্তু তোমাদের যে নোটটা আমি দিয়েছি সেটাতে অনেকগুলোই দেওয়া আছে এবং তোমরা সেগুলো সবকটাই পড়তে পারো। সেই সবকটা পড়লে তোমরা মোটামুটি একটা 6টা বা 10টা যে কটা তোমাদের দরকার সে কটা মনে থাকবে, একটা ভুলে গেলে অন্যটা জানতে পারবে। তো এখানে যে 6টা দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আপাতত আমরা কথা বলি। প্রথম হলো প্রসেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? প্রসেস ম্যানেজমেন্ট জিনিসটা কি? যে আমরা কোনো একটা কাজ করতে চাইছি, ঠিক আছে? আমার কাছে প্রথমে একটা কাজ রয়েছে, যে একটা ধরো আমার কাছে অপারেটিং সিস্টেম রয়েছে, সেখানে আমার কাছে ফেসবুক রয়েছে বা হোয়াটসঅ্যাপ রয়েছে। তো আমি ফেসবুকটা ওপেন করলাম, ঠিক আছে? ফেসবুকটা কিছুক্ষণ ঘাঁটলাম, ফেসবুকটা বন্ধ করলাম, তারপরে ফেসবুকটা চলছে ধরো, তখনই সঙ্গে সঙ্গে আমি আরেকটা হোয়াটসঅ্যাপ খুলে ফেললাম, সেটাও কিছুক্ষণ ঘাঁটলাম, দিয়ে সব কিছু একসাথে বন্ধ করে দিলাম। এই সব কিছু যে কাজ, কোনটা কখন অন হচ্ছে কখন বন্ধ হচ্ছে, তুমি ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটা যে অ্যান্সার করছে তোমার যে অপারেটিং সিস্টেমটা, ওটা কিন্তু প্রসেস ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আচ্ছা, আমি তার আগে একটা কথা বলিনি, তোমরা যে অপারেটিং সিস্টেম আমি এত বলছি তার মধ্যে আমি উদাহরণ এক্ষুনি একটা দিলাম, মাইক্রোসফট, লিনাক্স। তবে তোমাদের মানে দৈনিক, মানে সবসময় ব্যবহার করার মতো একটা, যেটা তোমরা সবাই ব্যবহার করে থাকো, সেটা তোমরা ফোন ব্যবহার করে থাকো, এবং ফোনে দেখবে অ্যান্ড্রয়েড যেই জিনিসটা থাকে, অ্যান্ড্রয়েড এত ভার্সন 11, 12, এটা কিন্তু অ্যান্ড্রয়েড কিন্তু একটা আসলে অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েডের মতন আরও একটা ফোনের জন্য অপারেটিং সিস্টেম হলো অ্যাপেল, ঠিক আছে? যেটা তোমরা অনেকেই দেখে রয়েছে এখনকার টাইমে। তো এই হলো প্রথম পয়েন্ট, যেটা হলো প্রসেস ম্যানেজমেন্ট, ঠিক আছে? প্রসেস ম্যানেজমেন্ট কী করে? আমরা যে যে কাজগুলো করি সেই সব কিছু ম্যানেজ করে দেয় প্রসেস ম্যানেজমেন্টের মাধ্যমে অপারেটিং সিস্টেম। এরপরে কি রয়েছে? মেমরি ম্যানেজমেন্ট। নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে মেমরি ম্যানেজমেন্ট আসলে কী করে। যে মেমরি, আমাদের যে স্টোরেজটা রয়েছে, আমাদের যে জায়গা, কোথায় কোথায় কী ব্যবহার হবে, সেটা করে হচ্ছে মেমরি, অপারেটিং সিস্টেম মেমরি ম্যানেজমেন্টের মাধ্যমে। তবে বলে রাখা ভালো, মেমরি ম্যানেজমেন্ট বলতে কিন্তু এখানে র্যাম বুঝিয়েছে, ঠিক আছে? আমি এক সময় 3টে অ্যাপ ওপেন করছি, তো আমার একটা অ্যাপের জন্য দরকার আমার 10 MB জায়গা। সেটা যদি অপারেটিং সিস্টেম বুঝে 10 MB জায়গা না দিয়ে তোমাকে 100 MB জায়গা দিল, তো ওখানে যে বাকি 90 MB জায়গাটা রয়েছে সেটা তো খালি রয়ে গেল না, সেটা তো ব্যবহার হচ্ছে না, সেটা এমনি এমনি রয়ে গেছে, কারণ তোমার অ্যাপটা 10 MB ব্যবহার করে, তার থেকে তো বেশি ব্যবহার করতে পারবে না। তো অপারেটিং সিস্টেম সেই জিনিসটা করে, তোমার 10 MB দরকার হলে তোমাকে 10 MB জায়গা দেবে, তোমাকে 20 MB দরকার হলে তোমাকে 20 MB জায়গা দেবে, ঠিক আছে?
এরপরে রয়েছে ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, কোন ফাইলটা কোথায় রয়েছে, কি করে খুঁজতে হবে আমাদের, ঠিক আছে। এই সব কিছুই কিন্তু প্রদান করে হচ্ছে অপারেটিং সিস্টেম। কখন কোথায় কি আছে সব কিছু 1 মিনিটের মধ্যে আমাকে অপারেটিং সিস্টেম প্রোভাইড করে দেয়। এছাড়া কি রয়েছে, ডিভাইস ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা অপারেটিং সিস্টেমে তোমার কাছে একটা সিপিইউ রয়েছে, তার সাথে তোমার একটা মনিটর কানেক্টেড বা দুটো মনিটর কানেক্টেড, একটা মনিটর অফ করে অন্য একটা মনিটর কানেক্ট করলো, এই সব কিছু কিন্তু অপারেটিং সিস্টেমও প্রোভাইড করে থাকে আমাদের, যেটা হলো ডিভাইস ম্যানেজমেন্ট। আমার সিস্টেমের সাথে আমি প্রিন্টার কানেক্ট করতে চাই, অপারেটিং সিস্টেমের দরকার হবে, কারণ আমার এই সিস্টেমে আমি যদি বলি যে আমার একটা প্রিন্ট করতে হবে, সেটা কিন্তু অপারেটিং সিস্টেমে একটা নেটওয়ার্কের মাধ্যমে ওকে পাঠাবে যে এরকম এই ইউজারটা একটা আমাদের রিকোয়েস্ট চাইছে প্রিন্ট করানো, সেটা গিয়ে পৌঁছাবে প্রিন্টারের কাছে, ঠিক আছে। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে সিকিউরিটি। সিকিউরিটি অবশ্যই যে কোনো রকমের আনঅথরাইজ জিনিস, মানে আমার কাছে একটা পার্সোনাল ডেটা রয়েছে, সেটা আমি চাই কিছু কিছু লোকজনই অ্যাক্সেস করতে পারুক, এর বাইরে কেউ করতে না পারুক। তখন কি হয়, তখন অপারেটিং সিস্টেম ওটাকে একটা অথরাইজড ভাবে ওটাকে ঘিরে ফেলে। মানে তোমার একটা পাসওয়ার্ড দরকার আর একটা ইউজার আইডি, বা আমি একটা উদাহরণ হিসেবে বলছি যে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড না হলে তুমি এই গুগল মিটে ঢুকতে পারবে না, ধরে নিলাম আমি। তো তখন আমি কি করব, যে আমার যাদের যাদেরকে নিয়ে ক্লাস করতে হবে, যারা যারা ক্লাস করছে শুধুমাত্র তাদেরকেই ক্লাসে অ্যাড করব, বাকি যারা ক্লাস করে না তাদেরকে আমি সরিয়ে দিতে পারবো এইভাবে, ঠিক আছে। এটা হলো সিকিউরিটির পয়েন্ট। আর লাস্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা হলো এরর হ্যান্ডেলিং। নাম শুনেই বুঝতে পারছো যে এটা এরর হ্যান্ডেল করে। যে কোনো রকমের কোনো ফল্ট হলো, আমি ওপেন করতে গেলাম আমার কম্পিউটারে গুগল ক্রোমটা ক্র্যাশ হয়ে গেল, কেন হলো সেটাও দেখবে কিন্তু অপারেটিং সিস্টেম। দেখবার টুক করে তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দেবে কম্পিউটারের মাঝে মধ্যে যে ক্রোম ইজ নট রেসপন্সিং এনিমোর বা এমএস ওয়ার্ড ইজ নট রেসপন্সিং এনিমোর, ঠিক আছে। তখন ওটা কিছুক্ষণ রিলোড নিয়ে বা তোমার মেমোরি থেকে কিছুটা জায়গা নিয়ে ওই জিনিসটাকে হ্যান্ডেল করে চুপচাপ আবার ফিরিয়ে দেবে অপারেটিং সিস্টেম, ঠিক আছে। তো এই সবগুলো হলো অপারেটিং সিস্টেমের কিছু মেন ফিচার্স। এছাড়াও আমি বাকি অনেক কিছুই তোমাদেরকে বলে দিয়েছি নোটসের মধ্যে। তোমরা যদি নোটসে দেখো সেখানে আরও অনেক পয়েন্ট রয়েছে, যেমন জব অ্যাকাউন্টিং রয়েছে, ঠিক আছে, ব্যাকআপ রিকভারি রয়েছে, টাইম শেয়ারিং রয়েছে, এরকম আরও আছে। তবে এই কটা মেন যেগুলো ধরা হয় বা যেগুলো থেকে আরও কোয়েশ্চেন টোশ্চেন আসতে পারে, তো আমি এখানে বুঝিয়ে দিলাম। তো আর কিছু তোমাদের এখান থেকে কোয়েশ্চেন থাকলে আমাকে জানিও। আর যদি বুঝতেও পেরে থাকো তাহলে একটা করে তোমরা রিয়াকশন দিতে পারো, যে আমি তাহলে বুঝে যাবো যে তোমরা বুঝতে পারছো আমার পড়াটা। উদয়, অমিত, কেউ উত্তর দাও। শুভদীপ, আমার পড়া বুঝতে পারছো আশা করি তোমরা। ঠিক আছে, আমি আর অপেক্ষা না করে তাহলে পরের টপিকটায় গেছি। সেটা হলো টাইপস অফ অপারেটিং সিস্টেম। আজকের যেই সাবজেক্ট টপিকসগুলো আমরা পড়বো তার মধ্যে এই টপিকটা একটু বড় রয়েছে। তো টাইপস অফ অপারেটিং সিস্টেম, যে আমরা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি সেগুলো কত ধরনের হয়ে থাকে, ঠিক আছে। তার মধ্যে এখানে দেখো আমি 6টা বলেছি, কিন্তু 6টার এর থেকেও এটাকে লম্বা আরও টানা যায়, যে অনেক রকমের অপারেটিং সিস্টেম হয়, তুমি এটাকে যত করতে চাইবে তত বড় হতে পারে এটা, ঠিক আছে। কিন্তু সেটা ম্যাটার করে না, এইগুলো জেনে রাখলে, যে মেন মেন টপিকগুলো তুমি জেনে রাখছো, এইগুলো জেনে রাখলে এর থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন্স আছে। তা প্রথম কি রয়েছে, ব্যাচ অপারেটিং সিস্টেম। ব্যাচ অপারেটিং সিস্টেম বা এটাকে ব্যাচ প্রসেসিংও সিস্টেম বলে, ঠিক আছে। তো এখানে কি হয়, এখানে তোমাদের একটা উদাহরণ দিই আমি, যে একটা স্যারের কাছে ব্যাচ যদি তুমি বলো যে একটা ব্যাচ রয়েছে 3টের সময়ের ব্যাচ, তারপরে 5টার সময়ের ব্যাচ, তারপরে 6টার সময়ের ব্যাচ বা 7টার সময়ের ব্যাচ। তো সে কী করে, স্যার প্রথমে 3টের ব্যাচটা পড়াবে, তারপরে 5টার ব্যাচটা পড়াবে, তারপরে 7টার ব্যাচটা পড়াবে। এমন তো করবে না 3 আর 5 একসাথে করে দিল 4টের সময়। তো সেরকমভাবেই কিন্তু ব্যাচ প্রসেসিং সিস্টেম বা ব্যাচ অপারেটিং সিস্টেম কাজ করে থাকে। এই সিস্টেম কি করে, এই সিস্টেম কম্পিউটারের সাথে ডাইরেক্ট কিন্তু করবে না যে তোমার কী কাজ আছে, তোমার কোন কাজটা দরকার, এই সব কিছু করবে না। এই এই অপারেটিং সিস্টেমটা একই ধরনের কাজ নেবে। যেমন একটা স্যারের ব্যাচে, যেমন এই ব্যাচে তোমরা সবাই অপারেটিং সিস্টেম, আর তোমরা সবাই সিএসটি স্টুডেন্ট আমি ধরে নিই, তো তোমরা সবাই অপারেটিং সিস্টেম শিখতে এসছো। তো এখানে যারা অন্য সাবজেক্ট শিখতে এসছে তাকে তো আমি এই গ্রুপটায় নেবো না, মানে এই মিট কলে নেবো না। তো সেরকমভাবেই ব্যাচ অপারেটিং সিস্টেম কিন্তু কাজ করে। যেমন এখানে দেখো, যেখানে লেখা রয়েছে জব 1, জব 2, জব এন, মানে এরকম চলতে থাকছে, এন নাম্বার অফ জব চলতে থাকছে, ঠিক আছে। তো অপারেটিং সিস্টেম প্রথমে জব 1কে নিল, সেটাকে একটা ব্যাচ বানিয়ে দিল, একটা টাইমে এটা এক্সিকিউট হবে, সিপিইউতে পাঠিয়ে দেবে। সেরকমভাবে জব 2কেও নেবে,
অনেকগুলো জব নিয়ে একটা জব 2 বানিয়ে দিল যে এর সবার টাকা বার করতে হবে ব্যাংক থেকে, ঠিক আছে। আমি ধরে নিই জব 1-এর এই যে জব 1 যেটা আমি লাল কালি দিয়ে দাগিয়ে দিলাম, এদের সবার ব্যাংকে টাকা জমা করতে হবে, ঠিক আছে। এবং এই যে জব 2-এর লোকজন আছে এদের সবার ব্যাংক থেকে টাকা তুলতে হবে। তো অপারেটিং সিস্টেম কি করবে, এইখানে জব 1-এর লোকজনকে একসাথে নিয়ে গিয়ে পাঠিয়ে দিল যে তোমরা ব্যাংক থেকে টাকা তোলো এবার, আর জব 2-এর লোকজনকে কি করবে, আলাদা একটা টাইম দিয়ে দেবে যে তোমরা এখন টাকা তোলা হচ্ছে, এই টাকা জমা দেওয়া হচ্ছে বা তোলা হচ্ছে, তোমরা পরে আসো। তো এরকমভাবেই কিন্তু কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে, এই ব্যাচ অপারেটিং সিস্টেম। যাই হোক, তোমাদের যদি আর এখানে কোনো অসুবিধা থাকে আমাকে জানাও। এখানে আমি দুটো এক্সাম্পলও দিয়েছি, যে ব্যাংক স্টেটমেন্ট যেটা এক্ষুনি বললাম, বা পেরোল সিস্টেম, এই যে টাকা দেওয়া টাকা নেওয়া, এরকম ধরনের কিন্তু ব্যাচ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। তবে বলে রাখা ভালো, এখনকার টাইমে এটা খুব একটা বেশি ব্যবহার হয় না, কারণ এটা কিন্তু একদম 90s-এর সময় ব্যবহার করা হতো। কারণ এটা যেহেতু অনেক স্লো, এখানে তোমাকে একটা জব নিচ্ছে, একটা টাইমে দুটো কাজ একসাথে করতে পারবে না, তো একটা জব নেবে, তাহলে এই ইউজাররা কি বসে থাকবে এখানে, সেরকম তো হতে পারে না এখনকার সময়। এখনকার সময় সবার কাছেই সময়ের দাম আছে। তো যাই হোক, চলো এবার আমরা পরেরটায় যাই, পরের টপিকটা, সেটা হলো মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। নাম শুনেই বুঝতে পারছো, মাল্টি প্রোগ্রামিং, যে অনেকগুলো কাজ একসাথে করতে পারবে। মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম ক্যান বি সিম্পলি ইলিস্ট্রেটেড অ্যাজ মোর দ্যান ওয়ান প্রোগ্রাম, ঠিক আছে। তোমার মেন মেমোরিতে একের থেকে বেশি কাজ একসাথে করতে পারে কিন্তু মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। এটা একটা এই ব্যাচ অপারেটিং সিস্টেমের থেকে এটা অবশ্যই বেটার, কারণ ব্যাচ অপারেটিং সিস্টেম একটা টাইমে একটাই কাজ করতে পারে, এরা কিন্তু অনেকগুলো কাজ করতে পারে। আর যার ফলে আমরা থ্রুপুট, যেটা এখনই বলছিলাম, ফলাফল কিন্তু খুব তাড়াতাড়ি পাবো। আমি এখনই একটা মেসেজ পাঠালাম, তখন সঙ্গে সঙ্গে মেসেজ চলে গেল আমার, আবার মেসেজের সাথে সাথে আমি স্ট্যাটাসও দেখে নিতে পারলাম, একসাথে খুব তাড়াতাড়ি আমরা দেখে নিতে পারছি। কিভাবে? এই মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমের মাধ্যমে। এটা কি করে, রেসপন্স টাইমটাকেও কম করে দেয়। মানে আমি এখনই মেসেজ পাঠাবো, সঙ্গে সঙ্গে আমাকে ওটার অ্যাকশন, যেটা আমি অ্যাকশন করছি, আমি একটা স্ট্যাটাস সিন করতে চাই, ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাকে স্ট্যাটাসটা সিন করিয়ে দিল। এইসব কাজ করে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম। কেন? কারণ এটা অনেকগুলো কাজ একসাথে করতে পারে। ছবিটা দেখেই বুঝতে পারছো যে জব 1, জব 2, জব 3 সব কিছু অপারেটিং সিস্টেমের মধ্যে মেমোরি রেখে দিয়েছে, যে এখনই 1 নম্বর করে দেবো, তারপরে 2 নম্বর করে 3 নম্বর একসাথে করে দিতে পারবো, ঠিক আছে। এটা সবসময় বেটার আউটপুট তোমাকে প্রোভাইড করে। যাই হোক, এরপরে কি রয়েছে, মাল্টি টাস্কিং। অনেকে এই মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টিটাস্কিংয়ের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলে। এটাই কি হয়, এটাই কিন্তু একটা মেমোরির মধ্যে অন্যান্য জিনিস রয়েছে। তোমার একটা মেমোরি রয়েছে, সেখানে তুমি অন্যান্যদেরকেও কাজ করতে দিচ্ছ। কিন্তু এই যে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কি হয়, তোমার একটা ডিভাইসের মধ্যেই তুমি অনেকগুলো কাজ একসাথে করতে পারো। বুঝতে পারছো কি বলতে চাইছি, যে মাল্টি প্রোগ্রামিংয়ে তোমার যে মেমোরিটা থাকে, একটা মেমোরি, সেটাকে তুমি আলাদা আলাদা জায়গায় দিয়ে দাও। আমি আর একটু বেটার খুঁজে দিই তোমাদের সুবিধা হয় যার জন্য। তবে এটা বুঝে রাখো আগে থেকে মাল্টিটাস্কিংয়ে, যে তোমার অপারেটিং সিস্টেম একটাই, যেটা ধরো তোমার অ্যান্ড্রয়েড, ওটা একটাই অপারেটিং সিস্টেম। তুমি ওটাতে টুক করে ফেসবুক খুললে, তার সঙ্গে সঙ্গে আবার বন্ধ করে ওখানে হোয়াটসঅ্যাপ খুললে, বা তোমার একটা কল লাগিয়ে দিলে একজনকে, এই সব কিছুই করতে হচ্ছে তুমি মাল্টিটাস্কিংয়ের মাধ্যমে। নাম শুনেই বুঝতে পারছো যে একসাথে অনেকগুলো কাজ করতে পারে। আর মাল্টি প্রোগ্রাম হচ্ছে একসাথে অনেকগুলো প্রোগ্রাম এক্সিকিউট করতে পারে, যেটা এক্ষুনি বলছিলাম আমি। এই যে এই মেন মেমোরির মধ্যে এরা মাল্টি প্রোগ্রামিংয়ে মেন মেমোরির মধ্যে এরা একসাথে অনেকগুলো কাজ রেখে দেয় এবং পরপর করে দিতে পারে। কিন্তু এখানে অপারেটিং সিস্টেমের মধ্যে এরা আলাদা আলাদাভাবে প্রসেস হয়, যে ব্রাউজার ওপেন হলো, বন্ধ করে আবার এক্সেল ওপেন হলো, ভিএসএল ওপেন হলো। ভিএসএল মানে হচ্ছে ভিডিও, যেগুলো আমরা দেখি সেগুলোর জন্য ভিএসএল ব্যবহার হয়। বেশ, তো এটার কি অ্যাডভান্টেজ কি আছে, এটা অনেকগুলো প্রোগ্রাম একসাথে রান করতে পারে, পাশাপাশি প্যারালালভাবে চলবে। একটা প্রোগ্রাম এরকম চলছে, আর একটা প্রোগ্রাম এরকম চলছে, কোনো রকমের সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছ, এখানে লাল দিয়ে আমি করে দিয়েছি, যে এই যে একটা প্রোগ্রাম এরকম চলছে, পাশাপাশি আরও একটা প্রোগ্রাম চলছে, সব করে তিনটেই কিন্তু একসাথে এগোচ্ছে। এমন নয় যে কোনোটা আগে কোনোটা পরে, তিনটে একসাথে হচ্ছে, কোনো রকমের সমস্যা নেই কারো। এইটা হচ্ছে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে। এরপরে কি আছে, মাল্টিপল প্রোগ্রামস ক্যান বি এক্সিকিউটেড সিমিলটেনিয়াসলি ইন মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম, ঠিক আছে। আর এটার সাথে কি হয়, প্রপার মেমোরি ম্যানেজমেন্ট হয়, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে মেমোরি ম্যানেজমেন্ট। আমার একটা অ্যাপ 10 MB দরকার, তো সেক্ষেত্রে কিন্তু অপারেটিং সিস্টেম তাকে 10 MB
জায়গায় প্রোভাইড করবে, তার থেকে বেশিও না কমও না, যাতে ওই অ্যাপটা খুব সুন্দরভাবে রান করতে পারে। তো এটা হলো মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেম। তাহলে আমরা কী কী পড়লাম একটু রিভিউজ করে নিই। ব্যাচ অপারেটিং সিস্টেম পড়লাম, যেখানে আমরা একটা কাজ একটা টাইমে করি, একটা কাজ শুরু হবে শেষ হবে। হ্যাঁ, ডিফারেন্সটা আমি বলছি, একবার বুঝিয়ে নিই, আমি ডিফারেন্সটা বলছি। তো ব্যাচ প্রসেসিং সিস্টেমে কী হয়, প্রথমে একটা কাজ, বেশ আমি তোমাকে ক্লিয়ারটা করে দিচ্ছি তাহলে, এক সেকেন্ড একটু দাঁড়াবে। বেশ, যাই হোক, তারা আমি একটা এক্সট্রা স্লাইড খুলে দিই তোমার জন্য। বেশ, তো যেটা দাঁড়াও, এই যে প্রথমে আমরা ধরে নিই মাল্টি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই, ঠিক আছে। এই যে এটা ধরে নাও, এটা ধরে নাও তোমার মাল্টি প্রোগ্রামিংয়ের জন্য, আমি একটু লিখেও দিচ্ছি এখানে। আশা করি দেখতে পাচ্ছ মাল্টি প্রোগ্রামিং কী হয়। তো এখানে এই মাল্টি প্রোগ্রামিংয়ে কী হয় না, এখানে ধরো প্রথমে তোমার কাছে একটা কাজ রয়েছে, এই যে এটা ধরো জব 1, এই যে আমি লিখেও দিই এখানে জব। তো এরকম অনেকগুলো জবকে না এই প্রোগ্রামিংটা একসাথে রেখে দেবে, এই একটা সিপিইউর মধ্যে এই সব কটা একসাথে রয়ে যাবে। এই যে এই সব কটার মধ্যে এই সব হ্যাঁ, এই মাল্টি প্রোগ্রামিংয়ের মধ্যে সব কটা জব একসাথে থাকবে এবং একটার পর একটা পরপর পরপর হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। ধরো এখন আমি বলছি যে তুমি যখন এখনই আমি পড়াচ্ছিলাম, তো এখানে ধরো তিনজনকে আমি তিনটে করে কোয়েশ্চেন দিয়েছি, ঠিক আছে। তো এখানে কি করব, প্রথমে আমি 1 নম্বরের কাছে যাব, তিনটে কোয়েশ্চেন করে দেবো, যতক্ষণ না সে আমাকে থামতে বলছে। মানে এই ধরো জব 1 শুরু হলো, জব 1 ততক্ষণ শান্তনু সর্দার তোমার ক্যামেরাটা একটু অফ করবে, হ্যাঁ থ্যাংক ইউ। তো যাই হোক, তো জব 1টা ততক্ষণ চলবে যতক্ষণ এই জব 1-এর ইউজার থামতে না বলছে, ঠিক আছে। তো জব 1 শেষ হলো, সঙ্গে সঙ্গে এই যেহেতু এখানে আরেকটা রাখা ছিল জব 1, এই আরেকটা জব রাখা ছিল, ওটা সঙ্গে সঙ্গে চলে গেল, যেই শেষ হলো চলে গেল। আবার তার সাথে সাথে জব 2 চলে গেল একসাথে। তো এটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, অনেকগুলো কাজ একসাথে রেখে দেয় এবং সেটাকে পরপর পরপর খুব তাড়াতাড়ি এক্সিকিউট করে দেয়। এটা হলো মাল্টি প্রোগ্রামিং। আর মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে কি হয়, মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে এই যে একটাই তোমার অপারেটিং সিস্টেম, সেখানে অনেকগুলো কাজ হচ্ছে। তুমি যেটা ফোনের হিসেবে যদি আমি উদাহরণ দিই, ফোনে তোমার একটা প্রথমে ফেসবুক খুললে, তারপরে হোয়াটসঅ্যাপ খুললে, এইটা হচ্ছে তোমার মাল্টি মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে, কারণ এখানে তুমি অনেকগুলো কাজ একসাথে করতে পারছো। আর মাল্টি প্রোগ্রামের ক্ষেত্রে কি, তুমি অনেকগুলো প্রোগ্রাম একসাথে করতে পারছো। মেন মেমোরির মধ্যে অনেকগুলো প্রোগ্রাম একসাথে রয়েছে, কিন্তু সেই সব কাজগুলো একের পর এক আস্তে আস্তে হতে থাকছে, যাতে কোনো রকমের সময় টময় না হয়। আমি এটার একটা উদাহরণের তোমাদেরকে নোটে আলাদা করে দিয়ে দেবো, ঠিক আছে, তোমাদের তাহলে আরও বুঝতে সুবিধা হবে। কে জিজ্ঞেস করেছিলে আমাকে যে ক্লিয়ার হয়নি? শুভদীপ, কোনো ডাউট থাকলে তুমি অবশ্যই জিজ্ঞেস করবে, তাহলে আমি একটু ওয়েট করছি তোমার জন্য। শুভদীপ, তুমি আছো নাকি? আচ্ছা বেশ, আমি ধরে নিচ্ছি তোমার হয়ে গেছে, এটা ক্লিয়ার। আমি তাও একবার রিভাইজ করে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মাল্টিটাস্কিং শুধু অ্যাপের জন্য তুমি বলবে না, এটা লাইক
অ্যাপের জন্য হতে পারে, আবার আলাদা ক্ষেত্রে হ্যাঁ অ্যাপের জন্য মেন ব্যবহার, অ্যাপের জন্য তো নয়, এটা অ্যাকচুয়ালি অপারেটিং সিস্টেম ফর, এটা ডিফারেন্স ভ্যারি করে দুটো, ঠিক আছে। এক সেকেন্ড আমি উদাহরণ দেখি যদি পাই, তাহলে একটা উদাহরণ তোমাকে বুঝিয়ে বলছি, আরও ভালো হবে তোমার। না, তবে তুমি এটা জেনে রাখো যে মাল্টি প্রোগ্রামিং শুধু অ্যাপের জন্য নয়, ঠিক আছে। অ্যাপও একটা ওএস ইউজ করে, কিন্তু সেটা সব ক্ষেত্রে তো একই জিনিস হয় না। মাল্টি প্রোগ্রামিং যেখানে তোমার একের পর এক কাজ হচ্ছে, তুমি প্রথমে খাবার খাবে, তারপরে তোমার পরের কাজটা হবে, তো তোমার মাথায় ঠিক আছে যে এরপরে এই কাজটা হবে, এখানে কাজটা সাজিয়ে রাখা হচ্ছে মাল্টি প্রোগ্রামিংয়ে, আর পরপর পরপর করে দেওয়া হচ্ছে। কিন্তু মাল্টিটাস্কিং কি হচ্ছে, সেখানে তুমি মানে প্রথমে ব্রাউজার খুললে, ঠিক আছে, সেটা বন্ধ করে দিলে, এক্সেল খুলতে পারলে, বা ব্রাউজার আর এক্সেল দুটো পাশাপাশি খুলে রাখতে পারলে, মানে এই মাল্টিটাস্কিং এক টাইমে দুটো কাজ করতে পারে। যদি সহজ ভাষায় বলি, মাল্টিটাস্কিং এক টাইমে দুটো কাজ করতে পারে, কিন্তু মাল্টি প্রোগ্রামিং সেটা পারে না, ঠিক আছে। মাল্টি প্রোগ্রামিং একটা টাইমে দুটো কাজ করে না, ও শুধু নিজের কাজগুলোকে সাজিয়ে রাখে যাতে পরপর পরপর সে করতে পারে, ঠিক আছে। যাই হোক, চলো আমরা পরেরটাই যাই, সেটা হচ্ছে মাল্টি প্রসেসিং। এটা হ্যালো, ওটা এখন বলে দেবো নাকি তোমাদের জন্য আমি আলাদা নোট পাঠিয়ে দেবো? ঠিক আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে তাহলে একটা আলাদা গ্রাফ বানিয়ে দিই এখানে, আর আস্তে আস্তে পার্থক্যটা দেখাই, ঠিক আছে। এখানে একটা টেবিল, যদি হ্যাঁ টেবিল আছে এখানে, চলো এইটা দিয়ে আমি তোমাদেরকে ডেমনস্ট্রেট করে দিচ্ছি সহজভাবে। তো এখানে কি আছে, এখানে ধরো মাল্টি প্রসেসিং রয়েছে, যেটাকে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি। এটা ভালো কোশ্চেন, তোমরা যে কোশ্চেন করছো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইয়ের মধ্যে পড়ে, কারণ এইগুলো নিয়ে কোশ্চেন আসতে পারে যে মাল্টি প্রোগ্রামিং এবং মাল্টি প্রসেসিংয়ের মধ্যে কী তফাৎ আছে। Just একটু বড় করে দিই, তাহলে তোমরা দেখতে পাবে। তাহলে চলো শুরু করি। তো যেটা বলছিলাম, যে এই যে মাল্টি প্রসেসিংয়ের ক্ষেত্রে যেটা, এই যে কোথায় গেল, এক সেকেন্ড, আমি কি গুলিয়ে ফেললাম? ওয়েট ওয়েট, এক সেকেন্ড জাস্ট। এক সেকেন্ড, জাস্ট একটু এদিক ওদিক হয়ে গেছে। হ্যাঁ, মাল্টিটাস্কিং অ্যাকচুয়ালি, সরি সরি, আমার ভুল হয়েছে, এটা মাল্টিটাস্কিং হবে এখানে, আমি এখানে ভুল লিখেছি, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম, যে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কি, ঠিক আছে, এখানে টাইম শেয়ার্ড ইউজ হয়, একটা টাইমে আমরা অনেকগুলো কাজ করতে পারি, ঠিক আছে। যে কনসেপ্ট অফ টাইম শেয়ার, যে আমরা একটা টাইমে অনেকগুলো কাজ করতে পারি, ঠিক আছে। যে এই যে যখনই বললাম যে তুমি একটা টাইমে একই সাথে, আমি তোমাদেরকে এখানে পড়া বোঝাতেও পারছি, প্লাস আমি এখানে এই পাওয়ার পয়েন্টে কাজ করছি, ঠিক আছে। আর মাল্টি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কি হয়, এটা হচ্ছে কনটেক্সট সুইচ ইউজ করে। কনটেক্সট মানে একটা কাজ ব্যবহার করলাম, যেমন কি হবে ওটায়, তোমাদেরকে আমি আগে ধরো বোঝাবো, তারপরে আবার পরে গিয়ে নোট দেবো, ওটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। মানে আমি তোমাকে এখন পড়ালাম, আমার তারপরে মাথায় কাজটা রয়েছে যে আমাকে এরপরে তোমাদেরকে একটা নোট দিতে হবে, সেটা কি, সেটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে পড়ে। আর মাল্টি টাস্কিংয়ের ক্ষেত্রে কি করে, যে আমি একই সাথে তোমাদেরকে পড়াচ্ছি, একই সাথে তোমাদেরকে নোটস দিচ্ছি,
ঠিক আছে? এই এই এক্সাম্পলটা আশা করি তোমাদের জন্য একটু ইজি হচ্ছে। হ্যাঁ, এবার যেমন কি তোমরা দেখছো মাল্টি প্রোগ্রামিংয়ে আমি তোমাদেরকে এখন পড়াবো, তারপরে নোট দেবো, তো এখানে টাইম বেশি লাগবে। আর মাল্টিটাস্কিংয়ে কি একসাথে পড়িয়েও দিতে পারছি, একসাথে নোটও দেখিয়ে দিতে পারছি, তো এখানে টাইম কম। এরকমভাবেই এই জিনিসগুলো ব্যবহার হয়। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে যে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কি আমরা একসাথে অনেকগুলো কাজ করতে পারি, মাল্টি প্রোগ্রামিংয়ে আমরা একটা কাজই একটা টাইমে করি, বাট আমাদের যে কোন কোন কাজগুলো কখন করতে হবে সেটা ঠিক করা থাকে আগে থেকে। ঠিক আছে? এটা মেন টপিক যদি তুমি বলতে চাও। আচ্ছা, শুভদীপ, তুমি যে ডাউট জিজ্ঞেস করেছিলে, তোমারটা কি ডাউট ক্লিয়ার হয়েছে? উদয় তো নিজে জিজ্ঞেস করে নিয়েছে। আচ্ছা বেশ, তাহলে আমরা পরেরটায় যাচ্ছি, সেটা হচ্ছে কই গেল, মাল্টি প্রসেসিং। এখানে কি হয়, এখানে আমাদের আলাদা আলাদা রকমের সিপিইউ ব্যবহার হয়। বলো। বলো বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মাল্টি প্রোগ্রামে একটা কাজ হয়ে যাবে, তারপরে যাবে। বুঝতে পারছো? কিন্তু মানে আমার কাছে ওই কাজের হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ওই কাজের লিস্টটা জাস্ট তৈরি রয়েছে। আমরা কোনটার পর কোন কাজটা করব এটা আমরা জানি। বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এরপরে কি আছে? এরপরে হচ্ছে হ্যাঁ, মাল্টি প্রসেসিং। এখানে কি হয়, অনেকগুলো প্রসেসর থাকে। এই একটা সিপিইউ রইলো, এই যে এখানে একটা সিপিইউ রইলো, এই যে এটা হচ্ছে সিপিইউ ওয়ান। এরপরে এখানে একটা সিপিইউ টু রয়েছে, এখানে একটা সিপিইউ থ্রি রয়েছে। তো আমার যেই কাজটা তিনটে কাজ রয়েছে, আমি তিনটে কাজ একসাথে দিয়ে দিতাম তিনটে সিপিইউকে, আরও তাড়াতাড়ি কাজ আমাকে ফেরত দেবে। ঠিক আছে? একটা সিপিইউর ওপর আমি যদি তিনটে কাজ চাপিয়ে দিই, তাহলে ওই সিপিইউটার ওপর নিশ্চয়ই একটু চাপ পড়বে যে একটা সিপিইউ একটা টাইমে তিনটে কাজ করছে। আর সেক্ষেত্রে আমি তিনটে কাজের জন্য তিনটে সিপিইউ ব্যবহার করছি। আমার কাছে তিনটে কাজ আছে। আমাকে আমার খাবার লাগবে, আমার জামা কাপড় সেলাই করতে হবে, এবং আমার আমার গাড়িটাও ঠিক করতে হবে। তো আমি কি করলাম, আমার খাবার যখন লাগবে আমি জোম্যাটো থেকে অর্ডার দিয়ে দিলাম, আমার জামা কাপড় সেলাই করতে হবে আমি আমার টেলারকে বলে দিলাম, আমার গাড়ি ঠিক করতে হবে আমি গ্যারেজে দিয়ে দিলাম। এখানে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, কারণ তিনজনা একটা একটা করে কাজ করলো। কিন্তু এই যে এই মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে আমার যে একটা বন্ধু আছে, তাকেই আমি প্রথমে বললাম ভাই আমার জন্য খাবার অর্ডার দিয়ে দে, তাকেই আমি বললাম যে আমার জামা কাপড় সেলাই দেওয়ার দরকার, একটা টেলারকে পাঠিয়ে দে, তাকেই আমি বললাম যে আমার গ্যারেজে গাড়ি রাখতে হবে, সেটা করে দে। তো একটা লোক যখন অত তিনটে কাজ একসাথে করবে, তার জন্য তো একটু তাকে টাইম নিতেই হবে। তো এই ব্যাপারটা হচ্ছে মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম আর মাল্টিটাস্কিং। এই তিনটে টার্ম যেহেতু খুবই কাছাকাছি, মানে যেমন কি দেখতে পাচ্ছ যে জাস্ট প্রসেসিংয়ের ডিফারেন্স আছে, দেন ওখানে টাস্কিং মানে একটা একটা ওয়ার্ডের ডিফারেন্স আছে। তো এই জায়গাগুলো একটু ভালো করে পড়বে এবং ছবির মাধ্যমে তোমরা দেখবে, ছবিটা মাথায় রাখলে তোমাদের জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? শুভদীপ, বোধহয় তোমাদের আশা করি এইবারে একটু ক্লিয়ার হচ্ছে। যদি তোমরা ছবিগুলো দেখে শিখো, কথাগুলোর থেকে ছবিগুলো দেখবে, দেখবে ছবিগুলো খুব ভালো ভালো করে বোঝানো যাচ্ছে। এভরি পিকচার হ্যাভ এ মিনিং। ঠিক আছে? সব ছবিরই একটা একটা করে মিনিং আছে। ছবিগুলো দেখবে আর খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। উদয়, বুঝতে পেরেছ? একটু আমাকে জানাবে। হ্যাঁ বলো। হ্যাঁ বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ। না না, মাল্টি প্রোগ্রামিং ওরকম প্রোগ্রামের ভেতরে কাজ তো হয় না, ওটা মানে যেখানে যেখানে দরকার হয়। একটা এক্সাম্পল যদি তুমি মানে রিয়েল লাইফ এক্সাম্পল তো এখন আমার কাছে নেই, তবে তোমার যেখানে যেখানে দরকার, ঠিক আছে, তোমার এই যে যেমন আমি টিউশন পড়ানোরটা বললাম, যে স্যার জানে যে স্যার এই টাইমে এটা এটা পড়াবে, ঠিক আছে, তখন তখন পড়িয়ে দিল। তোমার কাছে পাঁচটা কোয়েশ্চেন আছে, তুমি জানো যে তুমি প্রথমে 1 নম্বর করবে, তারপরে 2 নম্বর করবে, তারপরে 3 নম্বর করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে মাল্টি প্রোগ্রামিং। কম্পিউটারের ভেতরে তুমি ডাউনলোড ব্যবহার করেছো তো, ডাউনলোডিং তোমরা অনলাইন অনলাইন থেকে ডাউনলোড করো, সেখানে দেখবে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় ডাউনলোড হয় যে একটা টাইমে তুমি একটাই ডাউনলোড করতে পারবে, আর পরেরগুলো সেই কিউট 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 হিসেবে লেখা থাকে যে লাইনে রয়েছে এরপরে হবে। ওইটার ক্ষেত্রে কিন্তু ওখানে কিন্তু মাল্টি প্রোগ্রামিং ব্যবহার হয়, যে এই একটা কাজ হবে তারপরে আরেকটা কাজ হবে, এই একটা কাজ হবে তারপরে আরেকটা কাজ হবে। ঠিক আছে?
হুম, বেশ। কোথায় ছিলাম আমরা? এইখানে মাল্টি প্রসেসিং। তো এই তিনটেকে নিয়ে তোমরা একটুখানি ডাউটে থাকতে পারো, তো একটুখানি ভালো করে এগুলোকে দেখবে, তাহলেই তো পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তা এরপরে হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো দেখো এখানে লেখা রয়েছে ইচ টাস্ক ইজ গিভেন সাম টাইম টু এক্সিকিউট সো দ্যাট অল টাস্ক ওয়ার্ক স্মুথলি। এখানে কি হয়, এই যে একটা সিপিইউ দেখছো, এখানে 4-5টা ইউজার রয়েছে, সবার কাছেই একটা একটা করে কাজ রয়েছে। ঠিক আছে, এবার এখানে যেমন দেখছো user 5 অ্যাক্টিভ স্টেজ লেখা। এটার মানে কি? এটার মানে এখন ইউজার 5 এর কাজটা সিপিইউ করছে, আর তার সাথে সাথে user 6 রেডি স্টেটে রয়েছে, মানে যেই এর কাজটা হবে user 6 ঢুকে যাবে। এইখানে এরকম রাউন্ড হিসেবে চলবে। যখন ইউজার 5 এর কাজ ধরো কমপ্লিট হয়ে গেল, আমি ধরে নিলাম ইউজার 5 এর কাজ কমপ্লিট হয়ে গেল, ও বেরিয়ে গেল এই রিং থেকে। এখন এখানে ইউজার 5 নেই, ইউজার 5 বাদে সবাই আছে। এবার ইউজার 6 যেই কাজ করতে ঢুকলো, ধরো কোনো কারণে ওর কাজটা হলো না, ও কি করলো, সিপিইউ কি করলো, ওকে বাদ দিয়ে দিল। এখন যে তুমি এখন দাঁড়াও, আগে তাহলে বাকিদের কাজগুলোও করি, কারণ তোমার জন্য তো পুরো লাইন দাঁড়িয়ে থাকবে না। তুমি যখন একটা ধরো ট্রেনের জন্য টিকিট কাটতে গেছো, ঠিক আছে, তোমার জন্য একটা লাইন দাঁড়িয়ে রয়েছে, তো তুমি যেই টিকিট কাটবে, তোমাকে বলছো যে টিকিট কাউন্টারের লোকটা আছে, সে তোমাকে বললো খুচরো দিতে, তুমি বললো খুচরো নেই। তা কি লোকটা কি বলবে, তুমি একটু সাইডে দাঁড়াও। তা দাঁড়াও 2 মিনিট, যাতে পেছনের যে লোকজন আসবে সে যদি খুচরো দিতে পারে তখন তোমার টিকিটটা দিয়ে দেবে। যেই ধরো খুচরো হলো, ওই লোকটা দেখলো যাতে খুচরো হয়েছে, তাহলে তোমাকে ছেড়ে দিই, তাহলে তোমাকেও সাথে সাথে কাজটা করিয়ে দিল। ঠিক আছে, এইটাই ক্লিয়ার হয়েছে আশা করি, যে কোন কনসেপ্টের হিসাবে আমি বলতে চাইছি। এই জিনিসগুলো একটুখানি ভালো করে পড়বে, তাহলে তোমাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আর বিশেষ করে ছবিগুলোর দিকে লক্ষ্য রাখবে, আমি যখন বোঝাবো ছবিগুলো লক্ষ্য রাখবে। এই যে এখানে বলছে দিস টাইপস অফ দিস সিস্টেম আর অলসো নোন অ্যাজ মাল্টিটাস্কিং, যে এটা মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেহেতু একই সাথে কাজ করছে, তোমার ক্রোম খুলছো, ক্রোম খুলে এখন একটা ডাউনলোড চাপিয়ে দিলে, তাহলে কি করলো, আচ্ছা ক্রোমটাকে সাইড করে দেয়, এবার তোমার অন্য কী কাজ আছে, অন্য গুগল খুলে দিলে, হোয়াটসঅ্যাপ খুলে দিলে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে দিলে, বা একটা স্ট্যাটাস সেন্ড করছো, সেন্ডিং হচ্ছে, ওইটুকু টাইম লাগছে, তাহলে সিপিইউ করলো, আচ্ছা ঠিক আছে এবার এর আর কোনো কাজ নেই, এখন অন্য কী কাজ আছে তোমার বলো, এরকম এরকম ব্যাপার। ঠিক আছে, ওকে। তো লাস্ট যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এখনকার টাইমে সবাই ব্যবহার করে, আর এটার সবচেয়ে বড় উদাহরণ হলো আমার এই গুগল মিট। যদি তুমি বলো আমি এখন আমার বাড়িতে রিয়েল টাইমে কথা বলছি, সেটা তুমি তোমার বাড়ি বসে শুনতে পাচ্ছ, কোনো কি সময়ের তফাৎ বুঝতে পারছো? আমি এই এক্ষুনি বললাম, তুমি এক্ষুনি শুনতে পেলে। এই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করে কিন্তু রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বা RTOS। এটা কোথায় কোথায় ব্যবহার হয়? ধরো এটা অনেক মানে কি বলবো, ইমপ্রুভ জায়গায় ব্যবহার হয়। যেমন যদি আমি বলে থাকি যে প্লেন যখন চালানো হয়, তো প্লেনের ক্ষেত্রে কি হয়, যে ধরো প্লেনের যে তোমাকে যে ইনফরমেশন দিচ্ছে যে সোজা যাও বা রাইটে যাও, বা কোনো একটা ঝড় আসছে তুমি একটু ওপরে উঠে যাও, তো এই সবগুলো কি করে, এই সবগুলো একটা হেডকোয়ার্টার থেকে অর্ডার আসে। তো ওই অর্ডারটা বাই চান্স ধরো 3 সেকেন্ড লেট হয়ে গেল, ততক্ষণে তো ঝড় এসে প্লেনকে উড়িয়ে দেবে। ঠিক আছে, বা ধরো কোনো কারণে আরও বেশি লেট হয়ে গেল, তখন কি করবে? তখন তো এটা অপেক্ষা করতে পারবে না এইসব অন্য অন্য অপারেটিং সিস্টেম ব্যবহার করলে, তখন ব্যবহার করা হয় রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। ঠিক আছে, তো রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এই যে হার্ড রিয়েল টাইম আর সফট রিয়েল টাইম, নাম শুনেই বুঝতে পারছো। হার্ড মানে হচ্ছে এই যে সময়ের যেই ব্যাপারটা আছে, এটা নিয়ে খুব কড়াকড়ি করে হচ্ছে রিয়েল টাইম এই হার্ড রিয়েল টাইম অপারেটিং খুব কড়াকড়ি করবে। যেমন ধরো মিসাইল লঞ্চ করছো তুমি, কোথাও একটা মিসাইল বা রকেট লঞ্চ করছো আকাশে, স্যাটেলাইট পাঠাতে চাও, ওখানে তো 1 সেকেন্ডের এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস হয়ে গেল, মিসাইল বা স্যাটেলাইট ভেঙে যাবে, সেখানেই ধ্বংস হয়ে যাবে। তো তখন তো এইসব রকমের এরার বা এইসব রকমের যে কঠিন কঠিন কাজ আছে সেগুলো তো ছেড়ে দেওয়া যায় না, না? তো তখন এগুলো হার্ড রিয়েল টাইম করা যায়। আর সফট রিয়েল টাইমে কি, এখানে অতটা স্ট্রিক্ট নেই, এখানে একটু কম স্ট্রিক্ট। যেমন ধরো গুগল মিটে আমি বোঝাচ্ছি, কোনো এক কারণে ধরো আমার কথাটা 2 সেকেন্ড লেট হলো, কিন্তু তুমি প্রপার শুনতে পেলে, বাট 2 সেকেন্ড লেট হলো, তোমার কি খুব অসুবিধা হচ্ছে? হবে না, না? কারণ তুমি কথা তো শুনতে পাচ্ছ, এমন তো না যে তোমার খুব দরকার। যেমন আবার ইউটিউবে তুমি লাইভ স্ট্রিম করছো, 1 সেকেন্ড লেট হলো একজনের চ্যাট পড়তে, খুব একটা সমস্যা হবে না। তো ওই সবের ক্ষেত্রে সফট রিয়েল টাইম, আর কিছু কিছু ক্ষেত্রে হার্ড রিয়েল টাইম। তো এটা হলো রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের ব্যাপার। তো আর এরপরে কি আছে, এরপরে মোর টাইপস অফ অপারেটিং সিস্টেম, এইগুলো নিয়ে এখন খুব একটা কথা হয় না। ঠিক আছে, তোমরা যারা নেটওয়ার্কিংয়ের ক্লাস করেছো, তারা যদি করে থাকো, সেখানে দেখবে আমি এরকম এই যে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম, এখানে কি হয়,
ওখানের সাথে এইটার একটু রিলেটেড আছে, আমি বলে দিই। এই ডিস্ট্রিবিউটিং অপারেটিং সিস্টেমে কী হয়, একটা কমিউনিকেশন নেটওয়ার্ক থাকে, যে একটা অপারেটিং সিস্টেম থাকে, সেখান থেকে আলাদা 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 জায়গায় জায়গায় থাকে। তো এইটা অনেকটা কিন্তু ল্যান বা ওই ওয়ানের মতন কাজ করে, যে আমার একটা মেন সিপিইউ রয়েছে, আলাদা আলাদা রয়েছে। তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। এখানে মানে আমার অপারেটিং সিস্টেমটা ছড়ানো রয়েছে, এদিক ওদিক সব জায়গায় কাজে লাগছে। তারপরে হচ্ছে ক্লাস্টার্ড অপারেটিং সিস্টেম। এখানে যেমন এই যে এই ছবি দুটো দেখো, খুব একটা ডিফারেন্স তোমরা এখান থেকে খুঁজে পাবে। দাঁড়াও, হ্যাঁ, এখানে একটা ডিফারেন্স খুঁজে পাবে। সেটা দেখো, এখানে কমিউনিকেশান কিন্তু এই লাইনটা যদি বন্ধ হয়ে যায়, আমি যদি এটাকে একদম কেটে দিই, ধরো এরকমভাবে বাতিল, তাহলে কিন্তু এই কোনো কিছুই সাথে মানে কোনো কিছুই এই আলাদা আলাদা একে অপরের সাথে কোনো রকমের যোগাযোগ করতে পারবে না। জিনিসটা দেখতে পাচ্ছ, ওয়ার্ক স্টেশন টার্মিনালের সাথে যোগাযোগ কমিউনিকেশন নেটওয়ার্ক ছাড়া করতে পারবে কোনোভাবে? কোনো লাইন আছে? নেই না। এই কমিউনিকেশন নেটওয়ার্কটা কী করে, ওয়ার্ক স্টেশনের থেকে একটা ধরো মেসেজ পাঠাবে, এর থেকে নিল, কমিউনিকেশনের মধ্যে দেখছে কার জন্য আছে, টার্মিনালের জন্য, টুক করে টার্মিনালকে পাঠিয়ে দিল। ফাইল সার্ভার দেখছে কার জন্য আছে, ফাইল সার্ভার পাঠিয়েছে ওয়ার্ক স্টেশনের জন্য, কমিউনিকেশন দেখলো কার জন্য, ওয়ার্ক স্টেশনের জন্য আছে, ওয়ার্ক স্টেশনকে পাঠিয়ে দিল। এরকমভাবে কাজ করে হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম। আর এছাড়া আছে ক্লাস্টার্ড। এইখানে কী হয়, এখানে সবাই সবার সাথে কানেক্ট। কোনো কারণে এই কম্পিউটারটা খারাপ হয়ে গেল, ঠিক আছে, এই কম্পিউটারটা বাতিল, তবু এই কম্পিউটারটা কিন্তু এই স্টোরেজে থেকে পাঠাতে পারবে। বা কোনো এক কারণে ধরো এইখানে এই লাইনটা ভুল হয়ে গেল, মানে এই লাইনটা কাজ করছে না, তো কম্পিউটার 2 করবে, কম্পিউটার 3 এর থ্রু স্টোরেজে পাঠাতে পারবে। সেম একইভাবে যদি কম্পিউটার 2 খারাপ হয়ে যায় ধরো, আর এদিকে কম্পিউটার 3 কম্পিউটার 1কে মেসেজ পাঠাবে, ও কী করবে, স্টোরেজের থ্রু পাঠিয়ে দিতে পারবে। তো এইখানে এইসব ব্যাপারগুলো ক্লাস্টার্ড। এইগুলো আরও অনেক ব্যাপার আছে, আরও অনেক গভীরে যেতে পারে, কিন্তু অত এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর এরপরে লাস্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এমডেড সিস্টেম। এমডেড সিস্টেমে কী হয়, এখানে তোমার অপারেটিং সিস্টেম যেইটার জন্য সেট করা রয়েছে, যেই কাজের জন্য, সেই কাজের জন্যই করবে শুধু, কোনোভাবে কোড করে কোনো কিছু করে চেঞ্জ করা যাবে না। যেমন একটা ধরো এইখানে উদাহরণ দিয়েছে যে ডিজিটাল ক্যামেরা, তোমার ক্যামেরা আছে, তুমি ক্যামেরা দিয়ে তো এখন ছবি প্রিন্ট করাতে পারবে না, না, যে যত কোডিংই করো সেটা তো করতে পারবে না। বা ধরো একটা তোমার ওয়াশিং মেশিন রয়েছে, ওয়াশিং মেশিন কী কাজে লাগে, জামা কাপড় কাচতে। এখন যদি ওটাকে বলো তুমি যে আমাকে খাবার গরম করে দাও, তাহলে তো হবে না। তো এইগুলোই হচ্ছে এমডেড সিস্টেম। এই সবগুলোরই নোট, ডিটেলস নোট আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা চেক করবে।